আমার নাম নইনা। আমার স্বামী আমাকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে রেখে এসেছিল। আমার বিয়ের ঠিক প্রথম রাতেই আমার স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। বিবাহের প্রথম দিনেই স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে আমার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আমার বিয়ের প্রথম রাত্রেই আমার স্বামী আমাকে একা ফেলে চলে গিয়েছিল। এরপর একজন ভিক্ষুকের সাথে আমার বিয়ে হয়েছিল। স্বামীর মৃত্যুর পর আমি জানি না ঠিক কী কারণে, কিন্তু আমার স্বামী নাকি আমাকে সেই মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিল। তারপর সেই স্থানে আমার ওপর যে পরিমাণ নির্যাতন হয়েছিল তা শুনলে আপনাদেরও চোখে জল চলে আসবে। আমি আসলে এই বিয়েটা করতেই চাইনি, কিন্তু পরিবারের চাপে আমাকে সম্মতি জানাতে হয়েছিল। আসলে আমরা 4 ভাই বোন ছিলাম। আমাদের এক ভাই ছিল যে বয়সে আমার চেয়ে 3 বছরের বড়। আমার বড় দিদির বিয়ে সম্পন্ন হবার পর মা আমার ভাইকে প্রায়ই বলতো যেন সে বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, তাতে আমাদের বাকি 2 বোনের বিয়ে দিতে মায়ের সুবিধা হবে এবং বাড়ির কাজকর্মেও মা সাহায্য পাবে। কিন্তু আমার ভাই সাফ জানিয়ে দিয়েছিল যে আমাদের 2 বোনের বিয়ে না হওয়া পর্যন্ত সেই বিবাহ করবে না। আমার ভাইয়ের কলেজের পড়াশোনা প্রায় শেষের দিকে ছিল। এদিকে ভাই ছোটখাট কাজ করে আমাদের সংসারের ভার বহন করত। মাঝে মধ্যে আমার ভাইয়ের বন্ধুরা আমাদের বাড়িতে আসতো। তাদের মধ্যে অর্জুন নামের ভাইয়ের এক বন্ধু ছিল যে প্রায়শই আমাদের বাড়িতে আসতো ভাইয়ের সাথে দেখা করার জন্য। অর্জুন যখনই আমাদের গৃহে আসতো, আমি তাকে দেখা মাত্রই নিজেকে ঘরের আড়ালে লুকিয়ে ফেলতাম, কারণ কোনো এক অজ্ঞাত কারণে তাকে আমার একদমই পছন্দ হতো না। সে যখনই আমাদের বাড়িতে আসতো আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো এবং তার সেই দৃষ্টির ভঙ্গি দেখে আমার অত্যন্ত অস্বস্তি হতো। যদিও আমার বাড়ির অন্য কেউ এই বিষয়টি কখনো খেয়ালই করেনি যে অর্জুন আমার দিকে অমনভাবে তাকিয়ে থাকে, কিন্তু আমি ঠিকই বুঝতে পারতাম অর্জুনের নজর যা আমার ওপরেই ছিল তা আমি টের পেতাম। তাই অর্জুন যখনই আমাদের বাড়িতে আসতো আমি অন্য ঘরে চলে যেতাম। অর্জুনের আগমনের সময় যদি আমি কখনো ভুল করেও তার দিকে তাকাতাম, তখন সেও আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসত। কিন্তু আমি তার এই ধরনের আচরণকে কোনো গুরুত্বই দিতাম না। আমি কখনোই অর্জুনকে কোনো প্রকার প্রশ্রয় দিইনি, কারণ আমি এই ধরনের জটিলতায় জড়াতে চাইতাম না। আমি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলাম। একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিতি ছিল আমার, এবং আমি দেখতেও বেশ সুন্দরী ছিলাম। আমার স্বপ্ন ছিল যে পড়াশুনো শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াবো, কোথাও চাকরি করে নিজের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করব, কারণ আমাদের সংসার অত্যন্ত কষ্টে চলত। আমার ভাই অনেক কষ্ট করে উপার্জন করে এই সংসার সাজাতো। অর্জুন আমার ভাইয়েরই সমবয়সী ছিল। আমি ভেবেছিলাম যে এই ব্যাপারটা আমার ভাই এবং মাকে জানাবো, যে অর্জুন যাতে আর আমাদের বাড়িতে না আসে, কিন্তু লজ্জার কারণে আমি মা এবং ভাইকে কিছুই বলতে পারিনি। কারণ অর্জুন কেবল আমাকে তাকিয়ে দেখতো আর মুচকি হাসতো। এর বাইরে এসে আমাকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। তাই আমি মা ও ভাইকে কি বলতাম? যদি বলতাম যে অর্জুন আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকায় আর হাসে, তাহলে হয়তো ভাই ও মা আমাকেই ভুল বুঝতো। এই আশঙ্কায় আমি তাদের কিছুই জানাইনি, বরং আমি নিজেই সতর্ক হয়ে থাকতাম। আমার দাদার বন্ধুরা সবাই ধনী পরিবারের সন্তান ছিল, কেবল আমার দাদাই ছিল মধ্যবিত্ত পরিবারের। তাদের মধ্যে অর্জুন ছিল অনেক বড়লোক ঘরের ছেলে। অর্জুনের বাবা জীবিত ছিলেন না, কিন্তু আমি শুনেছিলাম যে অর্জুনের বাবা তার সমস্ত জমি জমা এবং 2টো বাড়ি তার একমাত্র ছেলে অর্জুনের নামে বিল করে দিয়ে গেছেন। অর্জুনের আরও 3 ভাই বোন ছিল, যার মধ্যে 2জন ছিল বোন। এদিকে আমার ভাই বলেছিল যে সে আমার জন্য পাত্র খুঁজবে এবং খুব শিগগিরই আমার বিয়ে দিয়ে আমাকে শ্বশুরবাড়িতে পাঠাবে। কিন্তু আমি মা ও ভাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়াশুনো করতে চাই। আমি যখন পড়াশুনো চালিয়ে যাবার জন্য মা ও ভাইয়ের কাছে অনুরোধ করলাম, তখন তারা দুজনেই বলেছিল ঠিক আছে, যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম তাই তারা আমাকে পড়াশুনো করার সুযোগ দেবে বলে কথা দিয়েছিল। কিন্তু একদিন আমি যখন কোচিং সেন্টার থেকে ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম, তখন দেখলাম আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে অনবরত হেসেই চলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই এভাবে আমার দিকে তাকিয়ে হাসিস কেন? তখন আমার ছোট বোন বলল, দিদি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই এবার খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যাবি। তোর জন্য আজ আমাদের বাড়িতে একটা সম্বন্ধ এসেছিল, আর তারা অনেক ধনী। ওরা তোর ছবি দেখেই তোকে নির্বাচন করেছে, কারণ তুই যে আমার খুব সুন্দরী দিদি, তাই তো তোর ছবি দেখে তারা তোকে পছন্দ করে নিয়েছে। আমি তখন রেগে গিয়ে আমার কান মলে দিয়ে বললাম, তুই জানিস আমি এখন এইসব বিয়ে টিয়ে করতে চাই না, তাই
তাই আমার সামনে আর এই ধরনের কথা বলবি না। আমি পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ঠিক সেই সময় আমার মা ও ভাই ঘরে প্রবেশ করে বলল, এদের রাগ করার কি আছে? তোর বিয়ের বয়স তো হয়েছে। আর তাছাড়া যে ছেলে তোর জন্য বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে সে তো আর অচেনা কেউ নয়। ও হলো তোর ভাইয়ের বন্ধু অর্জুন। অর্জুন তোকে অনেক দিন ধরেই পছন্দ করে। ও নিজের মা এবং বোনকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, এবং তারা তোর ছবি দেখেই তোকে নির্বাচন করেছে। তুই অনেক ভাগ্যবতী যে তোর এত বড় লোক পরিবারে বিয়ে হচ্ছে। তারা এত ধনী হবার সত্ত্বেও নিজে থেকে আমাদের বাড়িতে এসেছিল তোকে নিজেদের বাড়ির বউ করার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর আমাদের জন্য কি হতে পারে? আর এই কারণে আমি এবং তোর ভাই বিয়েতে সম্মতি দিয়েছি, কারণ এমন ছেলে আমরা আর কোথাও খুঁজে পাবো না। আর লোকেরাও বা কি বলবে যদি আমরা এত ভালো একটা সম্বন্ধ ফিরিয়ে দিই? সবাই তো এটাই ভাববে যে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আমরা এত ধনী একটা পরিবারকে প্রত্যাখ্যান করেছি। আর তাছাড়া অর্জুনের মধ্যে কোনো ত্রুটি নেই। সে দেখতে সুন্দর, যথেষ্ট ভদ্র, এবং তার নামে প্রচুর সম্পত্তিও রয়েছে। তাহলে না বলার তো প্রশ্নই ওঠে না। আমি তখন মাকে বললাম, মা তুমি বুঝতে পারছো না কেন? আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশুনো করে চাকরি করে আমাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চাই। আর তোমরা আমাকে না জানিয়ে কি করে এই বিয়েতে রাজি হয়ে গেলে? আমি অর্জুনকে একেবারেই পছন্দ করি না। ও যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ওই ছেলেটাকে আমার একটাও ভালো লাগে না। তোমরা কেন আমার উপর চাপ সৃষ্টি করছো? তখন ভাই আমার পিঠে হাত বুলিয়ে বলল, অর্জুনকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি জানি, তাই ছেলেটার সঙ্গে চোখ বন্ধ করে তোর বিয়েটা দিতে পারি। আমার উপর বিশ্বাস রাখ। ওই ছেলের সঙ্গে বিয়ে হবার পর তুই রাজরানীর মতো জীবন কাটাবি। অর্জুনের বাবার যত সম্পত্তি ছিল সব কিছুর মালিক এখন অর্জুন। তোর কোনো কিছুর অভাব হবে না। আর বিয়ের পরেও না হয় তুই তোর পড়াশোনাটা শেষ করিস। আমি অর্জুনকে বলে দেবো যাতে বিয়ের পরেও তোর পড়াশোনা চালু রাখে। এবার তো তুই খুশি? আর অর্জুন খারাপ ছেলে হতেই পারে না। আমি তাকে খুব কাছ থেকে চিনি। সে আমাকে অনেকবার আর্থিক সাহায্য করেছে। আমি যখনই কোনো সমস্যায় পড়েছি অর্জুন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। আমার দুঃসময় অর্জুন আমার পাশে ছিল। আর এখান থেকেই বোঝা যায় যে ছেলেটা কতটা ভালো। অর্জুন এত ধনী হওয়া সত্ত্বেও আমার মতো এক গরিব ছেলের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, কারণ তার মনটা খুব বড়। তার কি প্রয়োজন ছিল আমার মতো এক সাধারণ ছেলের সঙ্গে এত গভীর বন্ধুত্বের সম্পর্ক রাখার? কারণ ছেলেটা নিজে থেকেই খুব ভালো, তাই তার মধ্যে কোনো অহংকার নেই। তাই এই বিয়েতে আর কোনো বাধা দিস না। এটা আমার কাছে একটা তোর বড় অনুরোধ। ভাই ও মায়ের কথা শোনার পর আমি আর এই বিয়েতে কোনো আপত্তি করতে পারলাম না। ভাই ও মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। তারপর একদিন অর্জুন ও তার মা এসে আমাদের বিয়ের দিন চূড়ান্ত করল। তারা জানিয়েছিল যে আমাদের কাছ থেকে কোনো ধরনের পণ নেবে না, এবং এই বিয়ের সমস্ত খরচ অর্জুনই বহন করেছিল। তারপর বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম তখন আর আমার কিছুই করার ছিল না। অর্জুনকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করা ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাই আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার আমাকে সামনের দিকেই এগিয়ে যেতে হবে। আর যেহেতু আমার ভাই বলেছিল যে সে আমার পড়াশোনার ব্যাপারে অর্জুনকে বলবে যাতে আমার পড়াশোনাটা চালু থাকে, সেই কথাটা ভেবে আমি কিছুটা খুশি ছিলাম যে যাই হোক না কেন বিয়ের পরে আমি অন্ততপক্ষে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। সেদিন শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি যখন আমাকে অর্জুনের ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বললেন, তখন আমি বিছানায় বসে এটাই ভাবছিলাম যে আমি আমার পড়াশোনা নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কত দ্রুত আমার জীবনে সব কিছু পরিবর্তিত হয়ে গেল। এই কথাগুলো যখন ভাবছিলাম ঠিক তখনই আমার স্বামী ঘরের ভেতরে এসে আমার পাশে বসল। তারপর আমার মুখের ঘোমটা তুলে বলল, নইনা, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তোমাকে কিছু বলার সাহস পাইনি, কারণ আমার মনে একটা ভয় কাজ করত যে যদি আমি তোমাকে সরাসরি কিছু বলি তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। তাই এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি যখন তোমার ভাইয়ের মুখে শুনলাম যে সে তোমার জন্য একজন ভালো পাত্র খুঁজছে, তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমার ভাই ও মায়ের সঙ্গে তোমারও আমার বিয়ের ব্যাপারে কথা বলবো। তাই আমার মা ও বোনকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। নইনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি অনেক সুখে রাখবো। তোমার জীবনে কোনোদিন কোনো কষ্ট আসতে দেব না। তোমার ভাই বলেছে যে তুমি নাকি এখনো পড়াশোনা করতে চাও, তাই তোমার যতদূর ইচ্ছা তুমি পড়াশোনা করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। সেদিন আমার স্বামীর কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমি অর্জুনের ব্যাপারে অনেক ভুল ধারণা পোষণ করেছিলাম, এবং আমার ভাই অর্জুনের ব্যাপারে যা বলেছিল সেটাই সত্যি ছিল যে অর্জুন অত্যন্ত ভালো একটি ছেলে।
আমার স্বামীর কথা শোনার পর তার প্রতি আমার মনের সমস্ত সন্দেহ আর ভুল ধারণা দূর হয়ে গিয়েছিল এবং অর্জুনের কথা শোনার পর সেদিন আমি তাকে মন থেকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ভাগ্যে কেবল কষ্টই লেখা ছিল। অর্জুন আমার প্রশংসা করছিল, ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটি ফোন আসে। মোবাইল বেজে উঠতেই আমার স্বামী বলল, আমার একটা খুব জরুরি ফোন এসছে, আমি একটু কথা বলে আসছি। এই বলে সে বিছানা থেকে উঠে ঘরের এক কোণে গিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। আমার তখন মনে হয়েছিল যে এত রাতে আমার স্বামীকে কে ফোন করতে পারে এবং সে আমার কাছ থেকে দূরে গিয়ে কেন এক কোণে কথা বলছে। আমি যখন তার কথাগুলো শোনার চেষ্টা করলাম তখন সে ফোনে বলছিল, আমি এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু আমার স্বামী এত রাতে কোথায় যাওয়ার কথা বলছিল? তারপর সে কথা শেষ করে আমার কাছে এসে বলল, নইনা, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, আমার একজন বন্ধু বিদেশ থেকে আসছে, সে আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি, তার আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে এখন এয়ারপোর্ট যেতে হবে তাকে বাড়ি নিয়ে আসার। আর তোমার জন্য তেমনভাবে কোনো উপহারও নিয়ে আসা হয়নি, সেটাও না হয় নিয়ে আসা যাবে। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করবে। আর বিয়ের পোশাকে তোমাকে হয়তো খুব ভারী লাগছে, তাই তুমি এই ভারী পোশাকটা খুলে একটা হালকা পোশাক পরে নিতে পারো। আমার ঘরে যে আলমারিটা রাখা আছে সেই আলমারির ভেতরে তোমার জন্য অনেক জামা কাপড় রাখা আছে, সেখান থেকে তোমার পছন্দ মতো একটা বের করে পরে নিতে পারো, তাহলে তোমার আরাম লাগবে। তারপর বাড়ি ফিরে এসে তোমার সঙ্গে আমি অনেক সময় কাটাবো। স্বামীর কথা শুনে আমি তখন অনেক খুশি হয়ে মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। আর স্বামী তখন আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার জন্য কিন্তু অপেক্ষা করবে, ঠিক আছে? আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমার কাছে আবার ফিরে আসব। এই বলে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে চলে গেল। তারপর তার কথা মতো যখন আমি বিয়ের পোশাকটা খুলে একটা হালকা ও পাতলা পোশাক পরার জন্য আলমারিটা খুললাম, তখন দেখলাম সেই আলমারিতে অনেক দামি দামি পোশাক রাখা ছিল। সেখান থেকে আমি একটা জামা নিয়ে বিয়ের পোশাকটা বদলে সেই জামাটা পরে নিলাম। তারপর মনে অনেক আশা আর বিশ্বাস নিয়ে খুশি মনে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। সে বলে গিয়েছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসবে, কিন্তু তার অপেক্ষা করতে করতে ভোর 4টে বেজে গেল, তখনও স্বামী বাড়ি ফেরেনি। তখন আমি ভাবলাম একটু বিশ্রাম করি। তারপর আমি যখন বেশ ক্লান্ত হয়ে স্বামীর অপেক্ষা করতে করতে বিছানায় শুয়ে পড়েছিলাম, তার কিছুক্ষণ পরই আমার ননদ ঘরের ভেতরে এসে আমাকে অনেক জোরে ডাকতে শুরু করলো। আমি যখন ভয় পেয়ে বিছানায় উঠে বসলাম তখন দেখলাম আমার ননদ কান্নাকাটি করতে করতে আমাকে কিছু বলছে। সেই সময় আমার চোখে এতটাই ঘুম ছিল যে আমি নিজের চোখ দুটিই খুলতে পারছিলাম না, কিন্তু আমার ননদ যা বলেছিল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার চোখের ঘুম মুহূর্তেই উধাও হয়ে গেল, কারণ আমার ননদ বলছিল যে আমার স্বামী নাকি আর এই পৃথিবীতে নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে, তার নাকি এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমি তখন অত্যন্ত ঘাবড়ে গিয়ে ননদকে বললাম, তুমি এটা কেমন কথা বলছো? তোমার দাদা তো আমাকে বলে গিয়েছিল যে সে তার বন্ধুকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছে, তাহলে তার দুর্ঘটনা কিভাবে হতে পারে? অর্জুন আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, আমাদের তো কালকেই বিয়ে হয়েছে, তাহলে সে কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে? অর্জুন আমাকে কথা দিয়েছিল যে সে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে, সে আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। সেই মুহূর্তে আমি নিজের আবেগ ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন ননদের কথা বিশ্বাস করিনি। তখন আমার শাশুড়ি এসে বললেন যে অর্জুন নাকি সত্যিই আমাদের ছেড়ে চলে গেছে, এবং তার কিছুক্ষণ পরেই অর্জুনের মৃতদেহ আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। আমি তো তার মুখটা পর্যন্ত দেখতে পারিনি, কারণ আমার মধ্যে তখন আমার স্বামীর মৃত মুখ দেখার মতো শক্তি ছিল না। বিয়ের দিন রাতেই আমার স্বামী আমাকে এভাবে একা ফেলে চলে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমার সঙ্গে এতটা খারাপ কিছু ঘটবে আমি তা বিশ্বাসই করতে পারছিলাম না। সবে তো আমার বিবাহিত জীবনটা শুরু হয়েছিল, আর এক মুহূর্তের মধ্যেই আমার সব কিছু থচনচ হয়ে গেল। বিয়ের একদিন পরেই আমি বিধবা হয়ে গেলাম, যা আমার পরিবারের সদস্যদের কাছেও ছিল এক অবিশ্বাস্য ঘটনা। স্বামীর মৃত্যুর পর আমি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে যাইনি, আমি সেই বাড়িতেই ছিলাম। স্বামীর মৃত্যুর পর একজন বিধবাকে যেভাবে জীবন কাটাতে হয় আমি সেভাবেই আমার দিন কাটাচ্ছিলাম। শাশুড়ি আমার শারীরিক এবং মানসিক অবস্থা দেখে যখন বুঝতে পারলেন যে আমার অবস্থা খুবই খারাপ, তখন তিনি আমাকে প্রত্যেক রাতে ঘুমের ওষুধ দিতেন, যাতে আমি একটু শান্তিতে ঘুমোতে পারি। কারণ স্বামীর মৃত্যুর পর আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমার শাশুড়ি প্রতিদিন রাতে আমাকে একটা করে ঘুমের ওষুধ দিতেন। আর ওই ওষুধ খাওয়ার পর তো আমি শুয়ে পড়তাম, কিন্তু সকাল হলেই কেন জানি মনে হতো যেন আমার মাথা ঠিকমতো কাজ করছে না,
এবং আমার মাথায় এত তীব্র যন্ত্রণা হতো যে আমি ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার পরিস্থিতি এত বেশি খারাপের দিকে যাচ্ছিল যে কোনো আওয়াজ আমার কানে এলেই আমি সহ্য করতে পারতাম না। তখন আমি ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার মানসিক অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। স্বামীর মৃত্যুর শোকে আমার পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করতাম, কিন্তু আমি পারতাম না। একদিন তো আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি পাগলামি করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি এতটাই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিলাম যে দেওয়ালে নিজের মাথা ঠুকতাম এবং আমার মাথা থেকে রক্ত বের হতে শুরু করত। আমি জানি না আমার কি হচ্ছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। একদিন দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না। এরপর যখন চোখ খুললাম তখন দেখলাম আমি একটা হাসপাতালেই আছি, কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমি যখন একজন নার্সকে ইশারা করে ডাকলাম তখন ওই নার্স বলল, তোমার জ্ঞান ফিরেছে, ভালোই হয়েছে, এবার তোমাকে তোমার নির্দিষ্ট ঘরে পাঠানো হবে। আমি তখন নার্সকে বললাম, আমার ঘরে পাঠানো হবে মানে? আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি? নার্স তখন আমাকে বলল, এখন আর কেউ আসবে না, তুমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছ ততদিন তুমি এই মানসিক চিকিৎসা কেন্দ্রে থাকবে। নার্সের ওই কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে আমি একটি মানসিক হাসপাতালে ছিলাম, কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছিল এবং কেনই বা আমাকে এখানে আনা হয়েছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন নার্সকে বললাম, আমি তো পাগল নই, তাহলে আমাকে মানসিক হাসপাতালে কেন রাখা হয়েছে? তখন নার্স একটু মুচকি হেসে বলল, প্রত্যেকটা পাগলই এই কথাই বলে যে আমি তো পাগল নই। তারপর তারা আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না এবং একটা জেলের মতো দেখতে ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। ওখানে প্রত্যেকটা ঘর আলাদাভাবে তৈরি করা ছিল, যাতে প্রত্যেকটা রোগী নিরাপদে থাকতে পারে, কোনো রোগী যাতে অন্য রোগীর ক্ষতি না করতে পারে। আর ওই জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন আমাকে কোনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ওই ঘরের মধ্যে যতগুলো রোগী ছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা মানসিক অসুস্থ। আমি তখন চিৎকার করে নার্সদের বলেছিলাম, আমি পাগল নই, আমাকে এখান থেকে যেতে দিন, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। যখনই কোনো নার্স বা মাসিরা আমাদের খাবার দিতে আসতো তখন আমি কান্নাকাটি করে হাত জোর করে বলতাম আমাকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়, কারণ আমি পাগল নই।